আজ আমরা ডুব দেব পরমাণুর এক অদ্ভুত আর বিস্ময়কর জগতে, এর আধুনিক কোয়ান্টাম মডেলে। পরমাণুর কথা ভাবলেই আমাদের সবার চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? মাঝখানে একটা নিউক্লিয়াস, আর তাকে ঘিরে ঘুরছে ছোট ছোট ইলেকট্রন, ঠিক যেন আমাদের সৌরজগতের মতো। কিন্তু এই ছবিটা কি আসলেই সত্যি? সত্যি বলতে একেবারেই না। বিজ্ঞান আমাদের এক সম্পূর্ণ অন্যরকম, আরও অনেক বেশি অদ্ভুত এক বাস্তবতার দিকে নিয়ে যায়। তাহলে চলুন পুরনো ওই গ্রহ উপগ্রহের ধারণা থেকে বেরিয়ে আসা যাক। আমরা বরং পরমাণুর আধুনিক কোয়ান্টাম মডেলের সেই অদ্ভুত জগতে একটা যাত্রা শুরু করি। এই মডেলটা আমাদের শেখাবে কিভাবে পরমাণুকে একদম নতুন চোখে দেখতে হয়। তবে এই যে আধুনিক মডেলের কথা বলছি, এটা কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। এর পেছনে ছিল বেশ কয়েকটা যুগান্তকারী আবিষ্কার, যেগুলোর ওপর ভিত্তি করেই আজকের এই মডেলটা দাঁড়িয়ে আছে। দেখুন, বিংশ শতকের একেবারে শুরুর দিকে রাদারফোর্ড আর বোরের মতো বিজ্ঞানীরা আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়েছিলেন। প্রথমত, পরমাণুর একেবারে কেন্দ্রে একটা বেশ ভারী নিউক্লিয়াস আছে। আর দ্বিতীয়ত, ইলেকট্রনগুলো তার চারপাশে যেমন খুশি তেমন ভারে ঘোরে না, বরং নির্দিষ্ট কিছু শক্তিস্তরে বা অরবিটে ঘোরে। ভাবতে পারেন, মাত্র এক দশকের একটু বেশি সময়ে কি একটা অবিশ্বাস্য বিপ্লব ঘটে গেল। নিলস বোর থেকে শুরু করে শ্রোডিঙ্গার, হাইজেনবার্গ, এই বিজ্ঞানীরা পরমাণু নিয়ে আমাদের এতদিনের সমস্ত চিন্তাভাবনাকেই যেন ওলটপালট করে দিলেন। এই বিপ্লবের সবচেয়ে বড়, সবচেয়ে যুগান্তকারী লাফটা ছিল ইলেকট্রনের ধর্ম নিয়ে একটা একেবারে নতুন ধারণা। আর ঠিক এই ধারণাটাই কিন্তু কোয়ান্টাম জগতের সে রহস্যময় দরজাটা খুলে দিয়েছিল। লুই ডি ব্রগলির প্রস্তাবটা ছিল সত্যি বলতে খুবই অদ্ভুত। তিনি বললেন, ইলেকট্রনের মতো খোদে কণাগুলো, ওরা শুধু কণাই নয়, ওদের মধ্যে তরঙ্গের ধর্ম আছে। মানে ভাবা যায়, একটা জিনিস একই সাথে দুটো জিনিস। তার মানে এটা কি দাঁড়ালো? এটাই যে ইলেকট্রনকে আর একটা ছোট্ট বিলিয়ার্ড বলের মতো ভাবলে চলবে না। আমাদের এটা মেনে নিতেই হবে যে এর একটা তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে থাকার বৈশিষ্ট্য আছে। আর এটাই ছিল পুরো ব্যাপারটার মূল কথা। আচ্ছা, একটা প্রশ্ন তো আসেই, ইলেকট্রন যদি আসলেই একটা তরঙ্গ হয়, তাহলে তাকে বর্ণনা করা হবে কিভাবে? একটা বলের গতিপথ তো বোঝা যায়, কিন্তু একটা তরঙ্গের? ঠিক এই সমস্যার সমাধান নিয়েই এগিয়ে এলেন আরউইন শ্রোডিঞ্জার, তার বিখ্যাত তরঙ্গ সমীকরণ নিয়ে। এই যে বিশাল একটা সমীকরণ দেখছেন, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমাদের কাজটা এটা সমাধান করা না। আসল মজাটা হলো এই সমীকরণের সমাধানটা আমাদের ইলেকট্রন সম্পর্কে কি বলে সেটা বোঝা। আসলে এই সমীকরণটা সমাধান করলে যা পাওয়া যায়, সেটাকে বলা যেতে পারে ইলেকট্রনের জন্য একটা 3D ম্যাপ। মানে পরমাণুর ভেতরে ইলেকট্রনটা ঠিক কোথায় থাকতে পারে, ওর এলাকাটা কেমন দেখতে, গোল না লম্বাটে, এই সব কিছুই এই ম্যাপটা আমাদের বলে দেয়। কিন্তু এই গল্পের শেষটা এখনও বাকি। ধাঁধার শেষ টুকরোটা আমাদের নিয়ে আসে প্রকৃতির এক মৌলিক সীমাবদ্ধতার সামনে। প্রশ্নটা হলো, একটা ইলেকট্রন সম্পর্কে আমরা আসলে ঠিক কতটুকু জানতে পারি? এখানেই আসে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি। সহজ কথায় বলতে গেলে ব্যাপারটা হলো, আপনি যদি ইলেকট্রনটা ঠিক কোথায় আছে তা একদম নিখুঁতভাবে মাপতে যান, তাহলে ওটা কোন দিকে যাচ্ছে বা ওর গতি কেমন, সেটা ততটাই অনিশ্চিত হয়ে যাবে। মানে দুটো জিনিস, অবস্থান আর গতি, একই সাথে নিখুঁতভাবে জানা কখনোই সম্ভব নয়। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? মানেটা খুব পরিষ্কার। ইলেকট্রন যে একটা নির্দিষ্ট প্রেডিক্টেবল পথে ঘুরছে ওই গ্রহ উপগ্রহের মতো, এই ধারণাটাকেই মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে। নিশ্চিত করে কিছু বলার বদলে আমাদের এখন কথা বলতে হবে সম্ভাবনা নিয়ে। আর ঠিক এ কারণেই বিজ্ঞানীরা কখনোই বলেন না যে ইলেকট্রনটা ঠিক এইখানে আছে। তার বদলে তারা একটা অঞ্চলের কথা বলেন, একটা এলাকা যেখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ধরুন প্রায় 90 থেকে 95%। আর এই যে সম্ভাবনার মেঘ, এই 3D এলাকাগুলোকেই বলা হয় অরবাইটাল। আর এটাই হলো আধুনিক পরমাণু মডেলের একেবারে মূল কথা। পরমাণু আসলে কোনো ছোট্ট সৌরজগৎ নয়, বরং এটা একটা নিউক্লিয়াস, যাকে ঘিরে রেখেছে এই রকমই কিছু অস্পষ্ট ঝাপসা সম্ভাবনার মেঘ। ব্যাপারটা ভাবতে সত্যিই অবাক লাগে, তাই না? পরমাণুর এই যে অদ্ভুত, প্রায় অবিশ্বাস্য সব নিয়মকানুন, এগুলোই কিন্তু আমাদের আজকের সমস্ত আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি। কম্পিউটার, লেজার, এমনকি হাসপাতালের এমআরআই মেশিন পর্যন্ত সবকিছুই এই কোয়ান্টাম দুনিয়ার নিয়মের ওপর দাঁড়িয়ে আছে। এটা আমাদের এটাই দেখায় যে বিজ্ঞানের সবচেয়ে গভীর আর অদ্ভুত রহস্যগুলোই কিন্তু আমাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করার ক্ষমতা রাখে।